সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই। মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক, রসায়ন, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। আজ আমি পঞ্চম অধ্যায়ের কর্মমুখী রসায়ন নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের কর্মমুখী রসায়নের আমাদের 5টি শিক্ষণফল ছিল। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 5টি শিক্ষণফলের উপর পঞ্চম অধ্যায় সাজানো হয়েছে। খাদ্য নিরাপত্তায় রসায়নের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে, অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করতে পারবে, খেজুরের রস থেকে মল্ট ভিনেগার প্রস্তুত করতে পারবে, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণে রসায়ন ব্যাখ্যা করতে পারবে, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব মূল্যায়ন করতে পারবে। এই 5টি শিক্ষণফলের মধ্যে খাদ্য নিরাপত্তা ও রসায়ন, অনুমোদিত প্রিজারভেটিভসের খাদ্য সংরক্ষণ কৌশল আমরা এর আগের একটি ক্লাসে পড়িয়েছি। আজ মল্ট থেকে ভিনেগার কিভাবে প্রস্তুত করা যায়, ভিনেগারে খাদ্য দ্রব্য সংরক্ষণ কৌশল এবং খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব, এই শিক্ষণফল নিয়ে আলোচনা করব। তা আজকের আলোচ্য বিষয় ভিনেগার, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের খাদ্যদ্রব্য সংরক্ষণ কৌশল, খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। প্রথমেই মল্ট ভিনেগার প্রস্তুতির জন্য যে আমাদের পদ্ধতি বা ধারাবাহিক প্রক্রিয়াটি আছে সেটি বোঝার জন্য কিছু টেকনিক্যাল শব্দ আমরা প্রথমে জেনে নিব। তন্মধ্যে ভিনেগার জিনিসটা কি? ভিনেগার একটি জৈব অ্যাসিড যা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এর বাণিজ্যিক নাম সিরকা। আমরা বিভিন্ন সময় আচার তৈরিতে বা মাংস রান্নাতে বা বিভিন্ন প্রকার রান্নাতে আমরা বহুল প্রচলিত এই সিরকা ব্যবহার করে থাকি। ভিনেগারেরই অপর নামটি হচ্ছে সিরকা। তো বিভিন্ন প্রকার আচার সংরক্ষণে এটি ব্যবহার করা হয়, স্যুপের স্বাদ বৃদ্ধিতে এটি ব্যবহার করা হয়, মাছ মাংস রান্না কাজে ব্যবহার করা হয়, সালাদ তৈরি ও ফ্রিজ পরিষ্কার করতে ব্যবহৃত হয়। আমাদের ফ্রিজ যদি অনেক বেশি ময়লা হয়ে যায় বা দুর্গন্ধযুক্ত হয়, তখন যদি আমরা এই ভিনেগার দিয়ে পরিষ্কার করি ফ্রিজটাকে, ফ্রিজের অভ্যন্তরীণ ভাগটাকে, তখন দেখবা ফ্রিজটা অনেক সতেজ থাকে বা ফ্রিজটা ফ্রেশ থাকে, যে অণুজীব যেগুলো আছে সেগুলো মারা যায়। ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া। আমরা এখানে আখ বা খেজুরের রস থেকে প্রথমে অ্যালকোহল, এরপরে আমরা অ্যাসিড তৈরি করব। তো আখ বা খেজুরের রস বা শর্করা জাতীয়, চিনি জাতীয় খাদ্য, এগুলোকে বিভিন্ন এনজাইম দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র অণুবিশিষ্ট পদার্থে পরিণত করার পদ্ধতি হচ্ছে ফার্মেন্টেশন বা চোলাইকরণ বা গাজন। আমরা যদি আমাদের ভাতটাকে অনেক সময় ধরে রেখে দেই, যেমন আজকে ভাত রান্না করা হলো, সেটা কোনো প্রকার প্রিজার্ভ না করে ফ্রিজে না রেখে আমরা যদি বাহিরে রেখে দেই, শীতকালে হয়তোবা সেটা ভালো থাকবে, কিন্তু গরমকালে সেই ভাতটা কি হয়ে যায়? নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার কারণ কি? ভাতের মধ্যে যে বন্ধনগুলো ছিল সেই বন্ধনগুলো ভাঙতে থাকে, ফলে দেখা যায় সেটা কি নরম হয়ে যায়। তো এই যে নরম হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে ক্ষুদ্রকরণ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে রূপান্তর। এই জটিল জৈব অণুগুলোকে এনজাইম প্রভাবক দ্বারা যদি আমরা ক্ষুদ্র অণু বিশিষ্ট পদার্থে পরিণত করি, তাহলে সেটাকে আমরা বলছি চোলাইকরণ বা গাজন। কারণ আমরা আখের রস বা তোমার খেজুরের রস, এখানে যে চিনিটা থাকে সেই চিনিটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে বিভক্ত করে আমরা কি তৈরি করব? অ্যালকোহল তৈরি করব। সেজন্যই এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটি সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। মল্ট কি? শস্য বীজ বা বার্লিকে পানিতে ভিজিয়ে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে রেখে দিলে তা পচে ফুলে উঠে এবং অঙ্কুরিত হয়, একেই মল্ট বলে।
মল্ট বিভিন্ন এনজাইমের উৎস। শস্য বীজের মল্টিংয়ের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন এনজাইম উৎপন্ন হয়, যেমন ডায়াস্টেস। আমরা একটু আগেই যে চোলাইকরণ বা গাজন প্রক্রিয়ার কথা বলেছি, সেখানে বিভিন্ন এনজাইমের প্রয়োজন। তো আমরা সেই এনজাইমগুলো পাবো থেকে এই মল্ট থেকে। তার মানে আখের রসে যদি আমরা মল্ট দেই, তাহলে এই যে ডায়াস্টেজের মতো এনজাইমগুলো তৈরি হবে। আর এই এনজাইমগুলো তৈরি হলে কি হবে, এই আখের রসের চিনির যে রাসায়নিক বন্ধনগুলো আছে সেগুলো ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত করবে। ফলে এটা সহজেই ইথানলে পরিণত হতে পারবে বা অ্যালকোহলে পরিণত হতে পারবে। ইনভার্ট চিনি, তার মানে চিনিটা যখন বা সুক্রোজটা ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অণুতে পরিণত হয়, তখন তৈরি হয় এই ইনভার্ট চিনি। তাহলে এই ইনভার্ট চিনিটা কি, ইক্ষু চিনি বা সুক্রোজকে খনিজ অ্যাসিড বা নির্দিষ্ট এনজাইম দ্বারা আর্দ্র বিশ্লেষণ করলে, চিনিকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, সেটা খনিজ অ্যাসিড অথবা বিভিন্ন এনজাইমের উপর এনজাইম প্রয়োগ করে, তাহলে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ উৎপন্ন হয়। আর এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের শর্করাদের মিশ্রণকে বলা হয় ইনভার্ট চিনি। তো এইখানে যে বিক্রিয়ার সংকেতটি দেখা যাচ্ছে C12H22O11, এটা আর্দ্র বিশ্লেষিত হয়ে C6H12O6 এবং আরেকটি অণু C6H12O6, দুইটি অণু তৈরি হয়েছে, যার একটি হলো গ্লুকোজ আর একটি হলো ফ্রুক্টোজ। যদিও এদের আণবিক সংকেত একই রকম, কিন্তু এদের গাঠনিক সংকেতের ভিত্তিতে এদের নাম পরিবর্তিত হয়েছে, একটি গ্লুকোজ আর একটি ফ্রুক্টোজ। পাস্তুরাইজেশন। পাস্তুরাইজেশন বলতে আমরা যেটাকে বুঝি, সেটা হলো সাধারণত খাদ্যবস্তুকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে অধিকাংশ অণুজীব, প্যাথোজেন বা অণুজীবকে ধ্বংস করার পদ্ধতিটাই হলো পাস্তুরাইজেশন। পাস্তুরায়নে তাপমাত্রা 60 ডিগ্রি থেকে 63 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট রেখে হঠাৎ 13 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। ফলে দুধের মধ্যে থাকা ব্যাকটেরিয়া সহ অন্যান্য অণুজীব ধ্বংস হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে পাস্তুরাইজেশন। অর্থাৎ তাপমাত্রা একটা নির্দিষ্ট টেম্পারেচার তাদেরকে কিছুক্ষণ রেখে হঠাৎ করে যদি সেটার টেম্পারেচার ফল করা হয়, তখন তার যে ভিতরে যে অণুজীবগুলো থাকে সেটা ধ্বংস হয়ে যায়। এখানে বিভিন্ন বইয়ে এই পাস্তুরাইজেশনের বিভিন্ন তাপমাত্রা দেখতে পাবে। তো এখানে দেখা যাচ্ছে 60 থেকে 63 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট রাখতে হয়। যদি 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নাও, তাহলে দেখা যাবে যে 20 মিনিট রাখার প্রয়োজন পড়ছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর যদি নেওয়া হয়, তাহলে সেটাকে দেখা যাবে যে 1-2 মিনিট রাখার প্রয়োজন পড়তেছে বা কয়েক সেকেন্ড রাখার প্রয়োজন পড়ছে। এটা তাপমাত্রার উপর ভ্যারি করে। 1865 সালে ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর এ পদ্ধতি উদ্ভাবন করেন। সাধারণত ওই সময় মদ সংরক্ষণের জন্য এই পদ্ধতি উদ্ভাবিত হলেও অনেক পণ্য সংরক্ষণে এ পদ্ধতি ব্যবহৃত হয়, যেমন ইউএইচটি, আলট্রা হাই টেম্পারেচার পদ্ধতি। এ পদ্ধতিতে 2 সেকেন্ড সময় 138 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধ রেখে জীবাণুমুক্ত প্যাকেট বা কন্টেইনারে রাখা হয়। এসব প্যাকেট হিমায়ন যন্ত্র বা রেফ্রিজারেটরে রাখতে হয় না বা এমনিতেই 60 থেকে 90 দিন ভালো থাকে। তো আমরা যদি দেখি যে আমাদের যে ইটা আছে, আমরা বাজারে অনেক সময় দেখবা যে প্রাণের ছোট ছোট প্যাকেটে দুধ পাওয়া যায়, আড়ংয়ের ছোট ছোট প্যাকেটে দুধ পাওয়া যায়। ঠিক ওই প্যাকেটের গায়ে দেখবা ইউএইচটি পদ্ধতিতেই সংরক্ষণ করা হয়েছে। এই প্যাকেটটা একটু মোটা থাকে, এটি দেখা যায় যে ফ্রিজে না রেখে বাহিরে রেখে দিচ্ছে, কিন্তু ওই দুধটা যদি কাটা হয় তাহলে দেখবা যে দুধটা ভালো আছে। কেন? সেটাতে এই পাস্তুরাইজেশন পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয়েছে। এজিংটা আমরা যখন ভিনেগার তৈরি করব, ভিনেগারটা তো ইথানিক অ্যাসিডের জলীয় দ্রবণ, তা আমরা যখন ইথানলকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করব, তো এখানে যদি অক্সিজেন দ্বারা সম্পূর্ণ জারণ প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হয়, তাহলে কিছু অ্যাসিড তৈরি হলেও সেই সাথে তৈরি হবে তোমার ইথানাল বা অ্যালডিহাইড তৈরি হবে, সেটা অসম্পূর্ণ জারণের কারণে।
তো সে কারণে যেটা দেখা যায় যে এই যে আমরা যখন অ্যালকোহলকে বায়ুর অক্সিজেন দ্বারা অনেক দিন পর্যন্ত যদি রেখে দেই, তাহলে অধিকাংশ অ্যালকোহলই, প্রায় সম্পূর্ণ অ্যালকোহলই জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে। এটা সাধারণত সময় ক্ষেত্রে, ভিনেগার তৈরির ক্ষেত্রে 3 মাসের মতো অন্ধকারে রাখা হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে এজিং। যদি এই যে আমরা যদি এটাকে অক্সিজেনের দ্বারা দীর্ঘ সময় না রাখি, তাহলে যেটা হয় সেটা হলো ভিনেগার কিছুটা তিক্ত স্বাদ ও অ্যাসিটিক গন্ধযুক্ত হয়। এখন তিক্ত স্বাদ দূর করা ও অ্যাসিটিক গন্ধ দূর করে ভিনেগারের স্বাদ ও বর্ণ ঠিক রাখার জন্য দীর্ঘ সময় স্থির অবস্থায় রেখে দেওয়ার প্রয়োজন হয়। এই ভিনেগারের যে দীর্ঘ সময় স্থির রেখে দেওয়ার প্রয়োজন হয়, তখনই এরা কি হয়, সম্পূর্ণ জারণের ফলে ইথানোয়িক অ্যাসিডে পরিণত হয়। ফলে এই এজিংয়ের সময় যত বেশি হবে, ভিনেগারের স্বাদ এবং গন্ধ উৎকৃষ্ট মানের হবে। এই এজিংয়ের ক্ষেত্রে আমরা যখন ধারাবাহিকভাবে যে পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতির মধ্যে আবার আমরা এই এজিংটা কখন ব্যবহার করছি সেটা আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, যদি তোমাদের এই আলোচনার মধ্যে, এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্টে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মল্ট ভিনেগার প্রস্তুতির ধাপসমূহ। মল্ট ভিনেগার প্রস্তুত আখ বা খেজুরের রস থেকে অ্যালকোহল উৎপাদন করা হয়। প্রথম ধাপটা হলো আখ বা খেজুরের রস থেকে আমরা অ্যালকোহল উৎপন্ন করব। অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করব, যেটা 6 থেকে 10% জলীয় দ্রবণ হলেই সেটি ভিনেগারে রূপান্তরিত হবে। শেষে আমরা পাস্তুরাইজেশন করব। কেন এই প্রতিটা ধাপে আমরা কি কি ব্যবহার করব, কেন করব, সেটা আমরা আলোচনা করব। আখ বা খেজুরের রস থেকে অ্যালকোহল উৎপাদন। প্রথমে পাত্রে 3 লিটার আখের বা খেজুরের রস নিয়ে তাতে 2 থেকে 2.5 মিলিলিটার লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করা হয়। লঘু সালফিউরিক অ্যাসিড অবাঞ্ছিত ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না, সে কারণে এই সালফিউরিক অ্যাসিডটা দেওয়া হয়। এ দ্রবণে মল্ট এক্সট্রাক্ট সহ 2 চা চামচ অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট যোগ করে মিশ্রণটিকে 15 থেকে 20 মিনিট উত্তপ্ত করা হয়। মিশ্রণটি একটি কলসিতে ঢেলে ফুটানো পানি যোগ করে 5 লিটার করা হয়। আগে আমরা 3 লিটার আখ নিয়েছিলাম, তো পরবর্তীতে ফুটানো পানি ঠান্ডা করে সেটাকে আমরা মোট আয়তন করব 5 লিটার। এখন এই মিশ্রণের মধ্যে ইস্ট যোগ করে সছিদ্র ঢাকনা দিয়ে কলসির মুখ ঢেকে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 72 ঘন্টা, দ্যাট মিনস 3 দিন রেখে দেব। তাহলে যেটা হবে, ফার্মেন্টেশন দ্বারা ইথানল উৎপাদন হবে। এই যে ইস্ট যোগ করলাম আমরা, এই ইস্টগুলো কি করবে, এই যে আখের রস আছে এটাকে ভেঙে ইথানলে পরিণত করবে। তো এই সুক্রোজ বা চিনি, এটার ইনভার্টেজ এনজাইমের প্রভাবে আর্দ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর ইনভার্ট চিনি তৈরি করে। এই ইনভার্ট চিনি জাইমেসের প্রভাবে ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তো এখানে ইনভার্ট চিনিটা, তো ইনভার্টেসের প্রভাবে চিনি বা সুক্রোজ আর্দ্র বিশ্লেষিত হয়ে সমমূলার গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণ বা ইনভার্ট চিনি তৈরি করে। এই ইনভার্ট চিনির মধ্যে আমরা যে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট যোগ করেছি, এ দুটির কারণ হলো আমরা যে ইস্ট যোগ করেছি, এই ইস্টের বৃদ্ধিতে সহায়তা করবে। ইস্ট আবার করবে, ইস্ট থেকে ইনভার্টেস ও জাইমেস এনজাইম নিঃসৃত হবে। সেই ইস্টের যে ইনভার্টেস এবং জাইমেস এনজাইম নিঃসৃত হবে, এটি দ্বারা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ বা ইনভার্ট চিনি তৈরি করবে। এবং জাইমেজ আবার কি করবে, ওই ইনভার্ট চিনিকে আর্দ্র বিশ্লেষিত করে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তর করবে। তো এটাকে সচ্ছিদ্র ঢাকনা ব্যবহার করার কথা বলা হয়েছে এই কারণে যে এখানে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এটি যেন সহজেই বের হয়ে যেতে পারে। তো এই ছিল আমাদের আখের রস থেকে ইথানল প্রস্তুতি। অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন। আমরা যে অ্যালকোহল তৈরি করলাম, এখন এটাকে কিভাবে অ্যাসিটিক অ্যাসিডে রূপান্তর করতে পারি। তো আমরা জানি অ্যালকোহলকে জারিত করলে
অক্সিজেন দ্বারা জারিত করলে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন হয়। তো আমরা উৎপন্ন মল্ট থেকে 300 মিলিলিটার একটি বড় খোলা পাত্রে নিয়ে অন্ধকার রুমে 3-4 দিন রেখে দেব। যে আমাদের যে অ্যালকোহলটা তৈরি হলো, সেই অ্যালকোহল যে মিশ্রণটা তৈরি হয়েছে সেখান থেকে 300 মিলিলিটার একটি বড় খোলা পাত্রে নিয়ে অন্ধকার রুমে রেখে দিব। এতে গাঢ় মল্টের ছাতা সৃষ্টি হবে, এর উপর দিয়ে একটা আস্তরণ সৃষ্টি হবে। সেটা পাতলা কাপড় দিয়ে উপরের মল্ট আলাদা করে নিয়ে পূর্বের মল্ট মিশ্রণের মধ্যে যোগ করে দিব আমরা। এরপর অন্ধকার স্থানে দীর্ঘ সময় রেখে দিলে ইথানল অ্যাসিটোব্যাক্টরের প্রভাবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে লঘু অ্যাসিটিক অ্যাসিড বা মল্ট ভিনেগারে প্রস্তুত হবে। এই ইথানল অক্সিজেনের দ্বারা জারিত হয়ে মাইকোডার্মা অ্যাসিটোব্যাক্টর বা ব্যাকটেরিয়া থেকে কি তৈরি করে? ইথানোয়িক অ্যাসিড তৈরি করে। অক্সিজেনের পরিমাণ কম হলে অসম্পূর্ণ জারণের কারণে ইথানোয়িক অ্যাসিডের পরিবর্তে ইথানাল উৎপন্ন হয়, অ্যালডিহাইড উৎপন্ন হয়, যেটা আমরা এজিং এর সময় বলেছিলাম। তাই সম্পূর্ণ জারণের জন্য অন্ধকার স্থানে প্রায় 3 মাস রেখে দেওয়া হয়, একেই এজিং বলা হয়। মানে এই ধাপটা যদি আমরা কম রাখি, যে 3 মাস না, আমাদের তো ইথানল তৈরি হয়ে গেছে, এটাকে আমরা 4-5 দিন বা 1 সপ্তাহ রেখেই আমরা এটাকে বাজারজাত করার চেষ্টা করব, যে এই ভিনেগারটাকে। তো এই ভিনেগারটাকে যদি কম সময়ে রাখা হয় তাহলে সেটা কি হবে? ওই যে দুর্গন্ধযুক্ত হবে, তোমার হলো যে অ্যাসিটিক অ্যাসিডের একটা গন্ধ থেকে যাবে। তো ফলে কি হবে? যে ভিনেগারের গন্ধ এবং স্বাদটা ভালো হবে না। সেজন্য এই যে 3 মাস রেখে দেওয়া হবে, এই 3 মাসটাকেই বলা হচ্ছে এজিং। তাহলে আমরা প্রথমে তৈরি করলাম আখের রস থেকে অ্যালকোহল, দ্বিতীয় ধাপে তৈরি করলাম অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড বা মল্ট ভিনেগার। তো এই মল্ট ভিনেগারকে কেন পাস্তুরাইজেশনের প্রয়োজন পড়ে? মল্ট ভিনেগার ঘোলাটে থাকে এবং অ্যাসিটোব্যাক্টর অণুজীব জীবিত থাকে। যদি অ্যাসিটোব্যাক্টর অণুজীব জীবিত থাকে তাহলে সেটা কন্টিনিউয়াসলি ফার্মেন্টেশন ঘটাতেই থাকে। তো এই অবস্থায় দীর্ঘদিন থাকলে মিশ্রণটি মাদার মল্ট হয়ে উঠবে। ওই যে 300 মিলিলিটার যে ছিল ওই পর্যায়ে চলে যাবে, অর্থাৎ ফার্মেন্টেশন চলতেই থাকবে, বন্ধন ভাঙন চলতেই থাকবে। তাই এই ভিনেগারকে 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট উত্তপ্ত করে সব অ্যাসিটোব্যাক্টর নষ্ট করা হয়। শেষে তৃপ্তিকর স্থায়ী হালকা বাদামি বর্ণের ভিনেগার পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীরা, যে আমরা কেন বা দুটি ধাপেই তো আমাদের মল্ট ভিনেগার প্রস্তুত হয়ে যেত, কেন আমাদের এখানে পাস্তুরাইজেশনের প্রয়োজন হলো, তার টেকনিক্যাল যে শব্দগুলো ছিল প্রতিটা শব্দই আমি প্রথমে আলোচনা করে নিয়েছি। ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ কৌশল। তো খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা 3টি মাধ্যমের কথা বলেছিলাম। একটি হলো যে তোমার আর্দ্র পরিবেশ, যদি ভেজা স্যাঁতস্যাঁতে থাকে আর্দ্র পরিবেশ, আর একটি হলো বায়ুর অনুপস্থিতি এবং নির্দিষ্ট তাপমাত্রা। এই যে কয়েকটি বিষয়, এই কয়েকটি বিষয় দ্বারাই আমরা খাদ্য সংরক্ষণ করতে পারি। তো অনুকূল পরিবেশ, অণুজীব যদি অনুকূল পরিবেশ যদি না পায় অণুজীব জন্মানোর, তাহলে সেই খাদ্যদ্রব্য কিন্তু নষ্ট হবে না। আর ভিনেগারের প্রধান কাজটাই হলো যে এই অণুজীব যেন ধ্বংস হয়ে যায়, অণুজীব যেন জন্মাতে না পারে, সেই পরিবেশ সৃষ্টি করে। অ্যাসিটিক অ্যাসিডের খাদ্য পণ্যের জলীয় পরিবেশ পিএইচ মান হ্রাস করে অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। এ পরিবেশ অণুজীবের বিকাশ ও বৃদ্ধির পক্ষে সহায়ক নয়, কিন্তু প্রকৃতপক্ষে অণুজীবের বিকাশের প্রতিবন্ধকতার সৃষ্টির মূল কারণ হলো অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিডের পরিমাণ। পিএইচ এর মান হ্রাস পেলে অ্যাসিটিক অ্যাসিডের অবিয়োজিত অংশের পরিমাণ বৃদ্ধি পায়। দেখা গেছে পিএইচ এর মান 7 এর পরিমাণ, পিএইচ এর মান যদি 7 হয় তাহলে এর পরিমাণ 1%-এরও কম হয়। অথচ পিএইচ এর মান যদি 3 হয় তাহলে অবিয়োজিত অংশের পরিমাণ 98% হয়। অবিয়োজিত অ্যাসিটিক অ্যাসিড অণুজীবের কোষ দেয়াল দিয়ে সহজেই অতিক্রম করতে পারে। যে এই যে আমাদের ভিনেগারটা কি করতে পারে? অণুজীবের কোষ বা দেয়াল ভেদ করে অতি সহজে অতিক্রম করতে পারে। সাইটোপ্লাজমের উচ্চ পিএইচ মানের কারণে অ্যাসিটিক অ্যাসিড
এর বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন হয়। এখন H+ আয়ন উৎপন্ন হলে এই সাইটোপ্লাজমের অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়, অর্থাৎ পিএইচ এর মান হ্রাস পায়। এই পিএইচ এর মান হ্রাস পাওয়ার কারণে কি হয়, যে এনজাইম সিস্টেমটা ক্ষতিগ্রস্ত হয়, পরিণামে কোষের মৃত্যু ঘটে। এছাড়াও অণুজীব এনজাইমের সক্রিয় অংশ ভিনেগার থেকে যদি H+ আয়নের মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যদি যুক্ত করা হয়, অণুজীবের এনজাইমের সক্রিয় অংশ মানে এনজাইমটা যে অংশ দ্বারা বিক্রিয়া করে সেই অংশটা যদি আমরা কি করি, H+ আয়ন দ্বারা সেটাকে সিলগালা করে দিতে পারি, তাহলে এনজাইমের N প্রান্ত প্রশমিত হয়ে যায়। এতে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয় এবং খাদ্যদ্রব্যকে নষ্ট বা ফার্মেন্টেশন ঘটাতে পারে না। এ কারণে ভিনেগারের উপস্থিতিতে খাদ্যদ্রব্য সংরক্ষিত হয়ে থাকে। এখন দেখো এনজাইম কি দ্বারা গঠিত? এনজাইম বিভিন্ন প্রকার প্রোটিন দ্বারা গঠিত। এখন এই প্রোটিনগুলো আবার কি? বিভিন্ন প্রকার অ্যামাইনো অ্যাসিডের পলিমার। অ্যামাইনো অ্যাসিডগুলো কিভাবে গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিডের মধ্যে থাকে অ্যামিনোমূলক এবং অ্যাসিটিক অ্যাসিডমূলক অ্যামিনোমূলক এবং কার্বক্সিলিক মূলক। যেমন এখানে একটি গ্লাইসিন দেওয়া হয়েছে, গ্লাইসিনের এটা হলো অ্যামিনোমূলক এবং এটা হলো কার্বক্সিলমূলক। তো এই অ্যামিনোমূলকের নাইট্রোজেনের একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই মুক্ত জোড় ইলেকট্রন কি করতে পারে? সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে H+ আয়নের সাথে যুক্ত হয়ে যেতে পারে। যখন এই মুক্ত জোড় ইলেকট্রন যে ফাঁকা জায়গাটা ছিল যেটার মাধ্যমে অন্যটার সাথে যুক্ত হতে পারে, মানে সক্রিয় অংশ বা অ্যাক্টিভ সাইট ছিল অ্যামিনো অংশ, এটা যখন বন্ধ হয়ে যায় তখন কি করে, এই যে তোমার এনজাইম, এই এনজাইমটা আর কোনো কাজ করতে পারে না। ফলে কি হয়, যে অণুজীবটা আছে সেই অণুজীব ওই খাদ্যদ্রব্যটাকে নষ্ট করতে পারে না। যেমন এখানে একটি তোমার প্রোটিন অণু দেখানো হয়েছে, যে প্রোটিন অণুগুলো তো অসংখ্য অ্যামিনো অ্যাসিডের পলিমার। তো এখানে রেড মার্ক দিয়ে মুক্তজোড় ইলেকট্রনকে বোঝানো হয়েছে। এই মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট নাইট্রোজেন পরমাণু হলো এটার অ্যাক্টিভ অংশ। এখন এই অ্যাক্টিভ অংশ যদি এই যে আমাদের ভিনেগার থেকে প্রাপ্ত H+ আয়ন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে যায়, তাহলে এই এনজাইমটি আর কোনো কাজ করতে পারবে না। ফলে কি করতে পারবে না? ফলে যে আমার খাদ্যদ্রব্য যেটা আছে সেটাকে আর নষ্ট করতে পারবে না। দ্রবণে H+ এর ঘনমাত্রা এনজাইমের সক্রিয়তাকে প্রভাবিত করে। প্রতিটি এনজাইমের উচ্চতম সক্রিয়তা প্রদর্শনের একটি পিএইচ পরিসর আছে। যেমন পিএইচ 6 থেকে 8 হলে অম্লীয় পরিবেশে এনজাইমের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। যখন এই যে আমাদের পিএইচের যে উচ্চ অম্লীয় পরিবেশ যদি হয়, সে পিএইচ এনজাইমগুলো কি পরিসরে কাজ করতে পারে? যখন পিএইচ এর মান 6 থেকে 8 হবে। যখন এই যে আমার কি আছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের H+ আয়ন যখন ছেড়ে দেয়, তখন সেটা কি হয়? পিএইচ এর মান কমতে থাকে। পিএইচ এর ক্লাসে আমরা এটা বলেছি, যদি H+ আয়নের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হয়? পিএইচ এর মান কমতে থাকে। পিএইচ এর মান যদি কমে যায় তখন ওই জায়গায় অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়, আর অম্লীয় পরিবেশে এনজাইমের বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়, অর্থাৎ এনজাইমটা সক্রিয়তা হারিয়ে ফেলে। এভাবেই ভিনেগার খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে থাকে। খাদ্য সংরক্ষণে ভিনেগারের গুরুত্ব। খাদ্য সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। ভিনেগারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। একটু মৃদু অ্যাসিড হওয়ায় খাবারের সাথে গ্রহণ করলে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না। এটি পানিতে যে কোনো অনুপাতে দ্রবণীয়। পানি অপেক্ষা স্ফুটনাঙ্ক বেশি হওয়ায় খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় সহজে বাষ্পীভূত হয় না। খাদ্যের ফার্মেন্টেশন ও পচনে যেসব অণুজীব সক্রিয়, ভিনেগারের অম্লীয় দ্রবণে সেসব অণুজীব জন্মাতে ও বিস্তার লাভ করতে পারে না। তাই এই ভিনেগার দ্বারা আচার সংরক্ষণে, স্যুপের স্বাদ বৃদ্ধিতে, মাংস রান্নার কাজে ব্যবহার করা হয়। রেসিমোস তৈরিতে, যেমন শীতকালীন সবজি যেগুলো আছে, ফুলকপি, মূলা, শসা, পেঁপে, গাজর, এগুলো টুকরো টুকরো করে তাপে সিদ্ধ করে নিয়ে লবণ, চিনি ও ভিনেগার সহ ফুটিয়ে নিলে রেসিমোস তৈরি হয়। টমেটো কেচাপ, মেয়োনেজ, সয়া সস সংরক্ষণে ভিনেগারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাছ মাংস কৌটোজাতকরণে প্রিজারভেটিভস হিসেবে ভিনেগার ব্যবহার করা হয়। বিভিন্ন মৌসুমি কাঁচা ও পাকা ফল সংরক্ষণে ভিনেগার ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্যে ভিনেগারের উপস্থিতি খাবারের রুচি বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, হজম শক্তি বাড়ায়, শরীরের সৃষ্ট তরল অপদ্রব্য নিঃসরণ করে সহজে বের করে দেয়, রক্তের অপ্রয়োজনীয় চর্বি বিদূরিত করে শরীরকে স্লিম রাখতে সহায়তা করে। ভিনেগার রক্তচাপ ও রক্তের কোলেস্টেরলের পরিমাণ হ্রাস করে। ভিনেগার সমৃদ্ধ খাবার খেলে ক্যান্সার ও টিউমার প্রতিরোধে ভালো ফলাফল পাওয়া যায়। তো ভিনেগারের অনেক গুরুত্ব রয়েছে, আর এই ভিনেগারটা আমরা কিভাবে তৈরি করব সেটার ধারাবাহিক বর্ণনা দেওয়া হলো, এবং এই ভিনেগার কিভাবে খাদ্যবস্তুকে প্রোটেক্ট করে সেটিও আমরা আলোচনা করলাম। তো ধন্যবাদ সবাইকে। এর মাধ্যমে আমাদের প্রথম বর্ষের পঞ্চম অধ্যায়ের যে শিখন ফলগুলো ছিল সেগুলো শেষে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।